আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু, ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই বিভিন্ন দলের জমজমাট কর্মসূচি, কাঙ্ক্ষিত উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। বিশ্বকাপ নিয়ে আইসিসিকে সিদ্ধান্ত জানানোর শেষ দিন মিরাকেলের আশায় বিসিবি সভাপতি, ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক দুপুরে। এবং চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে জীবন জীবিকার উন্নয়ন ঘটবে বিশেষজ্ঞদের আশা, জাতীয় অর্থনীতি কার্যকর গতি পাবে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। সিলেট ও সুনামগঞ্জ জেলা বিএনপির সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কিছু মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচনী প্রচারের প্রথম দিন এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ সহ 5 জেলায় সমাবেশ করবেন। এ নিয়ে জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি, তিনি মৌলভীবাজারের পথে রয়েছেন। রাহুল, তারেক রহমানের পরবর্তী কর্মসূচি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। অর্থাৎ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দিয়ে তিনি ধানের শীষের জন্য ভোট চেয়েছেন এবং বলা যায় যে তারেক রহমান এবং তার দল বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেল। সেখানে তিনি ধানের শীষের জন্য ভোট চেয়েছেন এবং বেশ অনেকক্ষণ তিনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মূল যে বিষয়গুলো সেটি প্রথমেই বলেছেন যে এর 15-16 বছরে আওয়ামী সরকারের সময় যে দুঃশাসন এবং নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন, তিনি বলেছেন যে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। তিনি তার যে রাষ্ট্র গঠনের বিভিন্ন পরিকল্পনা, ফ্যামিলি কার্ড দেবেন, ফার্মার্স কার্ড, সেগুলো তুলে ধরেছেন এবং তিনি সেগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন এবং যদি তিনি মানুষের ভোটে নির্বাচিত হন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তিনি সবার কাছে সহযোগিতা চেয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু তিনি অভিযোগ করেছেন যে একটি মহল ষড়যন্ত্র করছে এবং একটি রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে তিনি 71 সালে তাদের ভূমিকা এবং এখনও তাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি সিলেটবাসীকে আসলে ধানের শীষেই ভরসা রাখার জন্য অনুরোধ করেছেন, ধানের শীষেই ভোট দেওয়ার অনুরোধ করেছেন। এবং সেই সমাবেশ শেষ করেই কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু যেটি আপনি আগেও বলছিলেন এবং আমরাও বারবার বলেছি যে ঢাকায় যাওয়ার পথে কিন্তু তিনি সিলেট বাদে আরও 6টি জেলায় পথসভা বলা হচ্ছে, কিন্তু সেগুলো আসলে জনসভাই হবে, জনসভা করবেন। এবং এখন তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা কিন্তু তার গাড়ি বহরের সাথেই আছি মৌলভীবাজারে। সেখানে যিনি বিএনপির প্রার্থী সহ বিএনপি নেতাকর্মীরা সেখানে অপেক্ষা করছেন এবং সেখানে সাধারণ মানুষও আছেন। সেখানেও কিন্তু তিনি জনসভায় বক্তব্য দেবেন এবং সেই জনসভার বক্তব্য তিনি ধানের শীষের জন্য ভোট চাইবেন। এবং একই সঙ্গে তার যে 31 দফা এবং রাষ্ট্র গঠনের যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলোও তিনি আমরা দেখেছি যে সিলেটের জনসভায় তিনি তুলে ধরেছেন এবং আগামীর সামনে যে জনসভাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তিনি তার পরিকল্পনাগুলো তুলে ধরবেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষের জন্য ভোট চাইবেন। মৌলভীবাজার পরে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরব, নারায়ণগঞ্জ, নরসিংদী, এই আরও 5টি জেলায় তিনি সমাবেশ করবেন। আলাভি। রাহুল রায়, ধন্যবাদ আপনাকে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার ও জনসমাবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে তিনি বলেন, বিগত 15 থেকে 16 বছরে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। শুধু ভোটের অধিকার নয়, গুম, খুন ও বাক স্বাধীনতা হরণ করেছিল আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে দেশের ভেতরেও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে একটি দল জান্নাতের টিকিট দিচ্ছে। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে যাদের ভূমিকার কারণে লক্ষ মানুষ শহীদ হয়েছে, মা বোনেরা ইজ্জত হারিয়েছে, তাদের বাংলাদেশের মানুষ দেখে নিয়েছে। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে বলেও তিনি ঘোষণা দেন। বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করেছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। গত 15-16 বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে, তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করে তুলতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার কার্যক্রম। নিজ নিজ আসনে গিয়ে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রার্থীরা। সারা দেশের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন লায়লা নওশীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের 6টি সংসদীয় আসনে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তারা, দিচ্ছেন এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের প্রতিশ্রুতি। রংপুরের 6টি আসনে দলীয় ও স্বতন্ত্র সহ ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর জেলায় ২৫,৯৯,২০১ জন ভোটার আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব। আনুষ্ঠানিক প্রচারণার এই সময়কালে শাপলাকলি মার্কা সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজশাহীতে 6টি আসনে সকাল থেকেই প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। ভোট প্রার্থনার পাশাপাশি বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সকালে রাজশাহী ৩ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন দামকুড়া এলাকা থেকে প্রচার শুরু করেন। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। নির্বাচনের আয়োজন করেছে, সেই নির্বাচনের ট্রেন এখন চালু আছে। এই ট্রেন থামানোর ক্ষমতা এক আল্লাহ তাআলা ছাড়া কারো নাই। রাজশাহী সদর আসনের জামায়াত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর দুপুরে মহানগরীর 0 পয়েন্ট থেকে প্রচার কাজ শুরু করেন। লেভেল প্লেইং ফিল্ড আমরা রাজশাহীতে আমরা মোটামুটি আছে বলে মনে করছি, তবে কিছু কিছু জায়গায় বিশেষ করে আমাদের মহিলা কর্মীদেরকে ভীতি সৃষ্টি করা হচ্ছে। খুলনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল রূপসা সেনের বাজার এলাকায় নির্বাচনী প্রচার কাজের উদ্বোধন করেন। লিফলেট বিতরণ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদী আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছে জেলা বিএনপি। সকালে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। লায়লা নওশীন, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিন সকাল থেকেই গণসংযোগে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। বেলা 12টার দিকে রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় প্রচার কাজে অংশ নেন ঢাকা 17 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জামাত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই প্রচার চালাচ্ছে। নির্বাচনের পরও দুই দলের কর্মী সমর্থকদের মধ্যেই সৌহার্দ্য বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন তিনি। বাংলাদেশের ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে। ঐতিহাসিক নির্বাচনের জন্য নির্বাচনী ট্রেন অলমোস্ট 80% পথ অতিক্রম করে আসছে। মানুষের কাছে যাচ্ছি, আমরা বিপুলভাবে তাদের আশ্বাস পাচ্ছি এবং আমরা আশাবাদী যে এই এলাকার মানুষ আমাদেরকে বিজয়ী করবে। এই কারণে
এদেশের থেকে চিরতরে স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি সেটাকে বিতাড়িত করতে, শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি সেটাকে বিতাড়িত করতে, সরকারি অফিস আদালতে যে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদের থাবা সেটাকে মুক্ত করতে। বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিশেষ দুটি দল নির্বাচনে কারচুপির জোর চেষ্টা চালাচ্ছে। সরকার প্রশাসনিক কুর মাধ্যমে দুটি রাজনৈতিক দলকে সহায়তা করারও চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি আরও বলেন, কেন্দ্রগুলোতে সতর্কভাবে খেয়াল রাখতে হবে যেন কেউ অপকর্ম করতে না পারে। এবার অন্যান্য সংবাদ। বাংলাদেশ তথা নদ নদী বিধৌত এই বদ্বীপে চর কেবল একখণ্ড ভূমি নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবন সংগ্রাম ও টিকে থাকার প্রতীক। দেশের হাজারো চরে মিশে রয়েছে শত শত বছরের ভাঙা গড়ার অনিশ্চিত জীবন জীবিকার অজস্র জানা অজানা গল্প। হাল আমলের সুবিধা বঞ্চিত এসব জনপদগুলোতে এখনও দেখা যায় লাখো অসহায় মানুষের স্রোত। বিশেষজ্ঞরা বলছেন, বিরাজমান নানা সংকট মিটিয়ে চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে মানুষের জীবন জীবিকা উন্নয়নের পাশাপাশি কার্যকর গতি পাবে জাতীয় অর্থনীতি। মোশাহিদ রনির রিপোর্টে বিস্তারিত। পলিগঠিত এক বিশাল বদ্বীপ বাংলাদেশ। হিমালয় থেকে ফি বছর বয়ে আসা 120 কোটি টন পলি জন্ম দেয় নদীর বুক ছিঁড়ে নতুন ভূখণ্ডের। এসব ভূখণ্ডই আমাদের কাছে চর নামে পরিচিত। তবে 2026-এর বাস্তবতা বলে দেশের চরাঞ্চল কেবল ভৌগোলিক পরিবর্তন নয়, বরং এটি প্রায় 70 লক্ষ মানুষের টিকে থাকার নিরন্তর সংগ্রামের এক জীবন্ত দলিল। ভাঙাগড়ার দোলাচলে চরের সংখ্যা স্থির না থাকলেও জরিপ বলছে দেশের চরের সংখ্যা 1200 থেকে 1500 প্রায়। ইতিহাস বলে পয়স্তি খ্যাত চরের ভূমি নিয়ে সংঘাতের সংস্কৃতি কয়েকশো বছরের। ভাঙন, বন্যা, খরাসহ নানা দুর্যোগ ও জলবায়ু অভিঘাতে লাখো মানুষ এখনও জলবায়ু যাযাবরের জীবন কাটাচ্ছেন। যারা বঞ্চিত অধিকাংশ নাগরিক সুবিধা থেকে। বিচ্ছিন্ন জনপদের পিছিয়ে পড়া জনগণকে মূল স্রোতে ফেরাতে যুগের অধিক ত্রাণ, স্বাস্থ্যসেবা প্রদান সহ নানা সেবামূলক কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ধরিত্রী বিনির্মাণেও নিরলস সংস্থাটি। পাখির কিন্তু একটা বিশাল উপকারের কাজ করে। ক্ষতিকর পোকামাকড় খায়, তাহলে আপনার ফসলের জন্য ভালো। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার পাখি যে বীজ খায়, ওর পেটের মধ্যে দিয়ে ওর মল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে, সেখান থেকে কিন্তু গাছ হয়। আপনারা একটু খেয়াল রাখবেন, কিছু নলবন একটু রেখে দেওয়ার ব্যবস্থা করেন এই পাখিগুলোর জন্য, এই প্রাণীগুলোর জন্য। তো বাংলাদেশকে ভালো রাখার জন্য আমাদের সবাইকে কিন্তু এক হইতে হবে। বর্তমানে সোলার হোম সিস্টেম এবং মোবাইল ব্যাংকিং চরাঞ্চলে কিছুটা পরিবর্তন আনলেও শিক্ষা ও সুপেয় পানির অভাব চরের মানুষকে আটকে রেখেছে দারিদ্র্যের দুষ্টচক্রে। তবে টেকসই বাঁধ নির্মাণ, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে বিচ্ছিন্ন এসব জনপদ হয়ে উঠতে পারে জাতীয় অর্থনীতির পাওয়ার হাউস। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। চর ও জীবন নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। একসময়ের পড়ে থাকা শহরের ছাদগুলোই এখন ভরে উঠছে গাছগাছালি আর ফল ফসলে। চোখ জুড়ানো এই সবুজ শুধু সৌন্দর্য নয়, নগরবাসীদেরকে এনে দিচ্ছে নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি। ঢাকার উত্তরায় এমন দৃষ্টান্তের বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা উত্তরার এই চারতলা ভবনের উপরে 1800 বর্গফুট ছাদে আধুনিক কাঠামোয় গড়া হয়েছে ছাদ কৃষি। বাড়িওয়ালার পরিকল্পনা
আর সজীব ইসলামের নিয়মিত যত্ন ও সহযোগিতায় গড়ে উঠেছে এই ফসলি আয়োজন। এই যে কাঠামোগুলি করছেন না, এই যে দিয়ে ড্রয়িংয়ের মতো করে, এগুলো কি বাড়ি নির্মাণের সময় হয়েছিল না পরে? বাড়ি নির্মাণের সময় হয়েছে। তখন কি আপনাদের চিন্তা ছিল এটা জি ছাদ কৃষি করবেন? জি স্যার। আচ্ছা, তো এটা আনারস যে করছেন, এর আগে কি আনারস করছিলেন? জি, আনারস কম, অল্প সীমিত। সঠিক পরিচর্যা আর আধুনিক পদ্ধতি অবলম্বন করায় অল্প জায়গাতে মিলছে বেশি ফসল। কি কি করেন? টমেটো, লাউ, তারপরে পেঁপে, লাল শাক, পালং শাক, তারপরে ওই যে লেবু আছে, আচ্ছা, এগুলি আইটেম, বেগুন, ফুলকপি। এই বছর জুড়ে যে শাকসবজি দরকার হয় সেগুলো সবই মোটামুটি করেন? জি। যা করেন এটার উৎপাদনের কতটুকু আপনারা পান আর কতটুকু বাজার থেকে কিনতে হয়? মোটামুটি ভালোই চলে, মানে আন সিজনে অতটুকু বাইরে থেকে কিনে, আর না হলে ছাদের। এই ছাদ নয় শুধু, সবুজের ছোঁয়ায় বদলে যাচ্ছে উত্তরার এই এলাকাটি। পড়ে থাকা ধূসর ছাদ ঢেকে যাচ্ছে সবুজের চাদরে। কিছুটা ব্যবস্থাপনা এবং শাকসবজি বা ফল ফলাদির সঠিক নির্বাচন, এগুলো ঠিক করতে পারলে নিজের উৎপাদন কিছুটা হলেও শহরের থেকে নিজে করে খাওয়া যায়। বাংলাদেশের অনেক ছাদ কৃষক শহরে বসবাস করি, তারা করে দেখিয়েছেন, যেমনটি করেছেন নুরুল ইসলাম, তাদের 3 কাঠা জমির উপরে পরিকল্পিত একটি ছাদ কৃষি। উত্তরার এই জাতীয় আয়োজনগুলো ঘরে ঘরে এখন লক্ষ্য করছি আমরা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শাহেক সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটের হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। টানা 3 সপ্তাহের নানা সংশয়, সম্ভাবনা, উত্তেজনা শেষে আজই আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। বাংলাদেশ ভারতের মাটিতে না খেললে বিকল্প হিসেবে অন্য দলকে বিশ্বকাপে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি কিনা তা আজই আইসিসিকে জানানোর আলটিমেটাম দেওয়া হয়েছে। এ নিয়ে আপডেট জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে সম্ভাবনা, অনিশ্চয়তা, তার আজই শেষ পর্ব। আপনারা জানেন আইসিসি গতকালকে সভায় একটি হার্ড লাইনে চলে গেছে। তারা যেটা বলেছে যে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে, এবং ভারতে গিয়ে না খেললে, বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে, তাহলে বিকল্প একটি দলকে নেওয়া যাবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ নিরাপত্তাহীনতার ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে যে চাননি, বা এ নিয়ে যে আইসিসির সাথে যে দিন দরবার বা ক্রিকেট কূটনীতি, তাতে বাংলাদেশ হেরে গেছে। নিভু যে সম্ভাবনাটা জেগে আছে, সেটা হলো গিয়ে আজই সেটা জানাতে হবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভাষায় বলতে হয় যে বাংলাদেশের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ খেলাটা এখন অনেকটা মিরাকল। শেষ সম্ভাবনা যেটা আছে, আর কিছুক্ষণ পর ঢাকার একটি 5 তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বসবেন। তিনি আলোচনা করবেন, তিনি পরিস্থিতি ব্যাখ্যা করবেন, তারপর হয়তোবা ক্রিকেটারদের মতামত নেবেন। যদি সেখানেই কিছু সম্ভাবনা থাকে, তাহলে হয়তো সেখানেই হয়তো থাকবে, সেই সবার পরে হয়তো সিদ্ধান্ত আসবে। তবে আমরা আশা করতে পারি যে একটি সুসংবাদ আসবে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। গত কয়েক বছরে দেশ জুড়ে ভুট্টার আবাদ বেড়েছে। ভুট্টার চাহিদা বাড়ায়, দাম ভালো ও লাভজনক হয়। মেহেরপুরেও দিন দিন বাড়ছে ভুট্টা চাষ। চলতি মৌসুমে জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা বিগত সময়ের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশায় বুক বাঁধছেন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। যেখানে সেখানে গড়ে ওঠা চালকলের কালো ধোঁয়া আর বর্জ্যে বিপর্যয়ে দিনাজপুরের পরিবেশবাদী ও স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি ফল ফসলের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে এসব চালকল। গবেষণায় ব্যাঘাত ও ফসল নষ্ট হওয়ার অভিযোগ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ও বিএডিসি অ্যাগ্রো সার্ভিস সেন্টারের। দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু, ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই বিভিন্ন দলের জমজমাট কর্মসূচি, কাঙ্ক্ষিত উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। বিশ্বকাপ নিয়ে আইসিসিকে সিদ্ধান্ত জানানোর শেষ দিন মিরাকলের আশায় বিসিবির সভাপতি। ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক দুপুরে। এবং চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে জীবন জীবিকার উন্নয়ন ঘটবে বিশেষজ্ঞদের আশা, জাতীয় অর্থনীতি কার্যকর গতি পাবে মন্তব্য। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।